আজকে আমি যে বিষয়টা আপনাদের সঙ্গে শেয়ার করব, সেটা হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের বিজনেসের খুব বেসিক কোর স্টেপ। চেষ্টা করছি উম আ মানে গল্পটা এরকম যে এই বিজনেসটা করতে গিয়ে যে অভিজ্ঞতা এবং যেভাবে সিস্টেম থেকে এবং এখানে আমি জাস্ট আমাদের একজন আপলাইনের নাম বললাম, যার ব্যানারে প্রোগ্রাম হচ্ছে। কিন্তু সমস্ত হার্টলাইন এবং আম আরো যে সমস্ত আমাদের হায়ার আপলাইন সবার কাছ থেকেই সমস্ত জায়গাতে কিছু না কিছু শেখা। সেই সবগুলো নিয়েই কিন্তু আজকে জাস্ট এই এক্সপেরিয়েন্সটা শেয়ার করা। তো আ কিছু আবার চেঞ্জেস এরকমও একটা বিশাল বড় চেঞ্জেস এর মধ্য দিয়েও কিন্তু আমরা লাস্ট ২ বছর ধরে গেছি। বেসিক প্রিন্সিপল অলওয়েজ সবসময় একই থাকে। কিছু জিনিস থাকে না যেগুলো চিরন্তন সত্য, তেমনি সাকসেস প্রিন্সিপল কিছু বেসিক একই থাকে। এখানেও আজকে যেগুলো কথা বলব বেসিক্যালি সেগুলো সিস্টেমের কথাও বলাই এবং সেগুলো দীর্ঘদিন ধরে আমরা এগুলো সবাই প্র্যাকটিসও করছি। বাট তবুও এখানে অনেকে নতুন থাকতে পারেন এবং যারা পুরনোও আছেন, তাদের যদি কোথাও এরকম কোনো কিছু মনে হয় যে এই পয়েন্টটা সন্তোষ দা এরকম বলল বা ওইরকম বলল। আপনারা অবশ্যই সেটা নোট করবেন এবং আপনার যে অ্যাক্টিভ গ্রোইং আপলাইন, কারণ আপনি যার সাথে কাজ করছেন, তার সাথে চেক করিয়ে কিন্তু ইমপ্লিমেন্ট করবেন। এটাও কিন্তু একটা সিস্টেমের বেসিক ফান্ডা। তো আসুন আমরা বেসিক কোর্স গুলো নিয়ে আলোচনা করি। কিন্তু তার আগে আপনাদেরকে বলি যে কোর্স স্টেপ গুলো নিয়ে আমরা কথা বলব। এই হঠাৎ মানে এই ব্যবসাটা যখন আমরা করতে এসেছিলাম আপনারা করছেন, অনেক কিছুই করছেন, প্রোডাক্ট ব্যবহার করছেন, বিক্রি করছেন। কিন্তু আবার এইরকম ভাবে করা কেন? তার কারণ হচ্ছে যে সিস্টেম অলওয়েজ একজন ব্যক্তির থেকে বেশি পাওয়ারফুল হয়। এবং এই ব্যবসাটা যখন আপনি করতে এসেছেন, আপনি জানেন এটা ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি এবং নেটওয়ার্ক মার্কেটিং। এখানে আমরা পিপল নিয়ে কাজ করি। তো আপনি ভাবুন জাস্ট একটা মানে সিস্টেমের পাওয়ারটা ভাবুন। আপনি একটা জাস্ট টিউবওয়েলকে কল্পনা করুন। এবার টিউবওয়েল এরকম করে আমরা পাম্প করি এবং জল বেরোয়। খুব সিম্পল একটা আ আ সায়েন্স মেকানিজম টেকনিক। কিন্তু এই টিউবওয়েলে ধরুন টিউবওয়েলটা এমনভাবে তৈরি থাকে সেখানে একটা বাচ্চা ছেলেও আ মানে জল বের করতে পারে। আবার ধরুন একটা শক্তিশালী পালোয়ানও জল বের করতে পারে। খুব ইজি এফোর্ট এ। ওটা হচ্ছে সিস্টেম, ওটা হচ্ছে টেকনিক। এইবার ধরুন ওই হ্যান্ডেলটা আমরা খুলে ফেলে দিলাম। তাহলে কি খুব শক্তিশালী পালোয়ান এলেও কি ওখান থেকে জল বের করতে পারবে? জাস্ট ঠিক এখানে আমাদের যে কোর্স সেটটা এরকম যে এখানে ব্যবসাটা যারাই করতে আসছে এবং আগামী দিনেও যারা আপনাদের হাত ধরে করতে আসবে, আমরা যদি এই প্র্যাকটিসটা করি, এটা কিন্তু খুব সহজে কিন্তু আমরা বিজনেসটাকে করতে পারি। এবং এরকমভাবে ভাবতে পারেন যে একটা জলের চৌবাচ্চার মধ্যে একটা ইঁদুর পড়ে গেছে। এবার সেই ইঁদুরটা খাবি খাচ্ছে, সাঁতার কাটার চেষ্টা করছে, বাঁচার চেষ্টা করছে। এবার কেউ একজন এসে একটা ধরুন কোনো একটা লাঠি বা একটা কোনো কিছু কাঠি যাই হোক একটা কিছু তাকে সাপোর্ট দিল। সঙ্গে, সঙ্গে সেই ইঁদুরের বাচ্চাটা ধরে ওটা জল থেকে বেরিয়ে আসলো। তাহলে এই যে সাপোর্টটা দিল, ঠিক এই সাপোর্টটাই কিন্তু এই এডুকেশন সিস্টেমটা দেয়। তো আ আরো একটা পয়েন্ট আমি স্ক্রিন শেয়ার করতে, করতে আপনাদেরকে বলে নিই যে এই যে আমরা যে আজকে আলোচনা করছি আ আ সিস আ মানে স্টেপস নিয়ে বা কোর যে বিজনেস নিয়ে আমরা আলোচনা করছি। এই কোর আ স্টেপস Amway বিজনেস বিল্ড করার জন্য আপনি দেখবেন অনেক, অনেক মানুষকে এরকম আমরা দেখেছি যারা ২ বছর ৩ বছর বিজনেসটাকে উম আ হয়তো আ ট্রাই করল। করার পর তারপরে অনেকে হাল ছেড়ে দেয়। যে আমি বিজনেসটা তার সেরকমভাবে গ্রো করতে পারছি না বা আমি বিজনেসটাতে ঠিক মানে গ্রিপ এ নিতে পারছি, রিদম এ নিতে পারছি না। এর একটা আ কারণ কিন্তু হচ্ছে যে এই যে কোর ব্যাপারগুলোকে অ্যাডপ্ট করতে তাদের অসুবিধা সেইজন্য। যদি কোর ব্যাপারগুলোকে অ্যাডপ্ট করতে পারে, তাহলে কিন্তু এই প্রবলেমটা আসবে না এবং তারা সাকসেস হতে পারে। এবং আরো একটা এই বিজনেস করতে এসে দেখেছি যে অ্যাকচুয়ালি মানি একটা বিশাল বড় মোটিভেশন এবং আপনি দেখবেন যাদের স্ট্রাকচার ভালো তারা কিন্তু ঠিক নেগেটিভিটি বা আ এইগুলোকে কিন্তু খুব তাদেরকে বেশি গায়ে লাগে না বা বর্মর কাজ করে টাকাটা। এবার স্ট্রাকচার ভালো থাকলে আপনারা জানেন যে পয়সা ভালো ইনকাম হয়। এই বিজনেসে যখন অনেকেই যখন এই বিজনেসে যখন করতে আসে, তখন আ হয়তো মানে প্রচুর পরিমাণে স্পন্সর করাটাই যে সবসময় যে আ তাহলে স্ট্রাকচার ভালো হবে তা কিন্তু নয়। কেন আপনার পার্সোনাল ইনফ্লুয়েন্স, আপনার ধরুন আপনার এডুকেশন, আপনার ধরুন সোসাইটিতে স্ট্যাটাস বা ধরুন আপনার পাস্ট আম গুডউইল বা আপনি যে প্রেজেন্ট আপনার যে মানে আরেকটা যে প্রাইমারি প্রফেশন আছে সেখানকার কিছু ক্রেডিবিলিটি এগুলো দিয়ে আপনি বেশ কিছু মানুষকে হয়তো স্পন্সর করে ফেলতে পারেন। কিন্তু অনেকগুলো স্পন্সর করাটা হচ্ছে প্রাইমারি রিজন ভালো স্ট্রাকচার বিল্ডিং এর।
কিন্তু স্ট্রাকচার মানে হচ্ছে যে একটা ওগুলোকে উইথ বলে, উইথ অ্যান্ড ডেপথ এর একটা ব্যালেন্স। যখনই আপনি এই ব্যালেন্সটা করতে যাবেন, মানে একটা সঠিক স্ট্রাকচার বিল্ড করতে যাবেন, তখন কিন্তু আপনার এই কোর স্টেপ ছাড়া কোনো মতেই পসিবল না। দ্যাটস মিন আপনাকে দেখে লোক আসতে পারে, কিন্তু সেই লোকগুলো তো আপনার ফ্রন্ট লাইন গুলো। কিন্তু যখন আপনার ডেপথ এর মানুষগুলো আসবে, আপনাকে ফলো করবে, আপনাকে কপি করবে, আপনাকে ভালোবাসবে এবং একটা টিম ফর্ম করবেন, তখন কিন্তু এই কোর স্টেপ না করে আপনি কোনোভাবেই আপনার প্রায়, আমি কাউকে ছোট করছি না বা কাউকে তার মানে প্রাইমারি প্রফেশনে তার কোয়ালিফিকেশনটাকে আমি ডাউন আউট করছি না। কিন্তু তাদেরকে সবাইকেই আমি যেটা সিস্টেমে দেখেছি যে এটাকে অ্যাডপ্ট করতে হয়। তো আজকে সেই সিস্টেম নিয়ে একটু কথা বলবো, সেই স্টেপ গুলো নিয়ে কথা বলবো। তো আমরা একদম ১ম এ চলে যাই যে এই যে কোর স্টেপ, এই কোর স্টেপটাকে আমি আপাতত ব্রডলি ৩ টে আ পার্টিশন এ ভাগ করে বোঝানোর চেষ্টা করছি। ১ম পার্টটা হচ্ছে যে যেখানে পার্সোনালি ডেভেলপমেন্ট হয় এবং বলতে পারেন যে ক্যারেক্টার আ ক্যারেক্টার বিল্ডিং হয়। তো দেখুন টিচেবিলিটি, টিচেবিলিটি মানে হচ্ছে অ্যাবিলিটি টু অ্যাবিলিটি টু লার্ন, নট অ্যাবিলিটি টু টিচ। একদম মানে বেসিক যে টিচেবিলিটির মানেটা। টিচেবিলিটির মানে ব্যাপারটা আচ্ছা জাস্ট শুধু এরকম ভাবে ভাবুন যে আম এখানে কিন্তু আমাদেরকে সবসময় গ্রিন থাকতে হবে। মানে ধরুন আপনার যদি একটা বাড়িতে যদি টমেটোর ঝুড়িতে বা আলুর ঝুড়িতে যদি একটা ধরুন বেশি পেকে যায় বা পচা হয়ে যায়, তাকে কিন্তু আপনি সরিয়ে দেন যাতে বাকিগুলো নষ্ট না হয়। ঠিক একইভাবে যখন আ কোনো একটা অর্গানাইজেশন এ, কোনো একটা সিস্টেমে যদি কেউ আ বেশি পেকে যায়, তাকে কিন্তু অলওয়েজ বলতে পারেন সিস্টেম, আপলাইন যাই আপনি বলে থাকুন, টিম, আ অর্গানাইজেশন, কর্পোরেশন আস্তে করে কিন্তু সাইড করে দেয়। এবং সবসময় কিন্তু সবুজ থাকতে হবে। এই যে জায়গাটা এবং টিচেবিলিটি টা এইজন্য আরো বেশি করে দরকার। কারণ সবসময় যে পৃথিবী পরিবর্তন হচ্ছে, আবার আমরা যে কনসেপ্ট টা আছি, এই কনসেপ্ট এ তো মানুষ নেই, কারণ প্রতি মুহূর্তে পরিবর্তন হচ্ছে। সুতরাং যদি আমি আ মানে নিজেকে টিচেবল না করি, তাহলে কোনমতেই কিন্তু সফল একটা বড় সাকসেস একটা লেভেল পর্যন্ত হতে পারে। বাট বড় সাকসেস অ্যাচিভ করা কিন্তু কোনমতেই পসিবল না। সুতরাং আমাদেরকে এই ক্যারেক্টারটা একটা আমাদেরকে মানে অ্যাডপ্ট করতে হবে। যাতে আমরা অলওয়েজ টিচেবল থাকতে পারি। অ্যাকাউন্টেবিলিটি মানে আপনারা বুঝতেই পারছেন এটা খুব দামি কথা যে অ্যাকাউন্টেবল থাকা। এবং যেমন ধরুন আমি আ ডোন্ট টেক ইট আদারওয়াইজ, মানে আমি এটা ডাইরেক্টলি বলতে বাধ্য হচ্ছি। এখানে তো আমরা ক্লোজ গ্রুপে কাজ করছি, সবাই একে অপরকে চিনি। কিন্তু আ এটা সত্যি ঘটনা যে ধরুন আজকে যখন এই আ মানে আমরা এই যে আ ফাংশনটা হয়, বিভিন্ন যখন ফাংশন হয়, সেখানে আমরা দেখি যে ৮ টার ফাংশন কেউ ১৫ টায় ঢুকে, ১৫ টায় ঢোকে, আবার কেউ ৮:১০ টায়, কেউ ৮:৩০ টায়। এটা ধরুন পার্টিকুলারলি কেউ পার্সোনালি গায়ে হিসেবে নেবে না। মানে ধরুন একটা কোনো একদিন আপনার কোনো একটা স্পেশাল কারণে আটকে গেছেন, আমি সেটার কথা বলছি না। আমি বলছি যে আমার অ্যাটিটিউড টার কথা। কেন এরকম হবে না? যে এখানে কিন্তু সফলতার কথা বলতে এসেছি। সুতরাং আপনার রাগ হোক, চাই যাই হোক, আমাকে সত্যি কথাটা বলতে হবে। গল্প হচ্ছে যে আ আমরা এটাই আ সব জায়গায় শিখেছি, সিস্টেম থেকেই শিখেছি। ধরুন যদি ফাংশনটা ৮ টায় স্টার্ট হয়, যেটা ডিজিটাল ফাংশন, তাহলে সেখানে নিশ্চয়ই আমি ৮:১৫ ঢুকবো না। আমি ১৫ টায় ঢুকবো। এটাই একটা বেসিক কাম্য। এটাকে অ্যাকাউন্টেবিলিটি বলে। এবং এটা ফিজিক্যাল ফাংশন হলেও তাই প্রযোজ্য হয়। আপনি আপনার যদি কোনো ক্লাসে যান, যেকোনো লার্নিং প্রোগ্রামে, সেটা সেমিনার হোক, চাই কলেজের ক্লাস হোক, চাই একটা বাচ্চা ছেলের ক্লাস হোক, সে কিন্তু ক্লাসটা শুরু হওয়ার আগে যায়। শুরু হওয়ার পরে তাকে অ্যালাও করা হয় না। এইটা একটা ছোটবেলা থেকে একটা বেসিক কনসেপ্ট। এই জায়গা থেকে শুরু হয় যে আমরা কি আমাদের প্রত্যেকটা জায়গায় অ্যাকাউন্টেবল? এবার দেখবেন এটা আবার আপনি বিচার করবেন যে আপনার ড্রিমের প্রতি আপনি অ্যাকাউন্টেবল কিনা? আপনার কাজের প্রতি আপনি অ্যাকাউন্টেবল কিনা? কারণ এর সঙ্গে জড়িয়ে যাবে রেসপনসিবিলিটি। এবং এটা মানে অ্যাকাউন্টেবিলিটি আর আ টিচেবিলিটি দুটো একে অপরের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। 3rd যেটা আছে সেটা হচ্ছে আপলাইন কমিউনিকেশন। এবং দেখুন আপলাইন আ কমিউনিকেশন এইটা আ যেকোনো মানে অর্গানাইজেশন এ কাজ করতে গেলে এটা অটোমেটিক হয়। সেখানে বস বলে একটা টার্ম থাকে। আর এখানে টার্মটা আপলাইন বলে। প্রবলেমটা এই জায়গায় হয়ে যায়। অ্যা এই সিস্টেমে এসে হয় সেলফ কন্ট্রোল হচ্ছে, মানে বেস কন্ট্রোল হচ্ছে নো কন্ট্রোল। এখানে সবটাই স্বতঃস্ফূর্তভাবে যে হবে সেই সাবজেক্টটাকে বা সেই অ্যাটিটিউড টাকে প্রমোট করা হয়। সেই জায়গাটায় যখন আ মানে আমি দেখেছি মানে বসের সাথে
সাবঅর্ডিনেটরা ঠিকঠাকই কমিউনিকেট করে এবং কারণ সেখানে একটা প্রত্যেক মাসে স্যালারি দেয় সেটা বন্ধ করে দেবে এটা একটা ব্যাপার থাকে। আর এখানে যেহেতু সেলফ ডেভেলপমেন্ট নিজস্ব সবটাই, সব কন্ট্রোলটাই নিজের হাতে। এই কমিউনিকেশনটা আপনাকেই বুঝতে হবে যে আপলাইন কমিউনিকেশন এবং এইটা আপনাকে কমিউনিকেবল থাকতে হবে এবং এটা এরকম না যে যখন কাজ হবে তখন। ইটস অল টাইম সবসময়তেই। কেন উইথআউট এবং এই কমিউনিকেশনটা একটা বড় চ্যাপ্টার। জাস্ট আজকে আমাদের সেটা বিষয় নেই। আমরা যে বেসিক পয়েন্ট গুলো কভার করছি। কিন্তু কমিউনিকেশন মানে মিনস কিরকম ভাবে আমি বলছি ধরুন আজকে কর্পোরেশনের সঙ্গে তো কমিউনিকেশনে থাকতে হবে। আপনি আজকে আপলাইন ধরুন একটা কোনো মেইল পাঠাচ্ছে, আপলাইন কোনো একটা মেসেজ পাঠাচ্ছে। আমি কি প্রপারলি কমিউনিকেট করছি? বা আমি নিজেকে সেভাবে তৈরি করেছি তো? যে আমি সেটা একটা টাইম আছে তো। একটা লোক তো একটা মেসেজ ৩ দিন পর দেখতে পারে না। তাহলে তো মেসেজিং সিস্টেমটাই থাকবে না। এবার আ এই একই টিচেবিলিটি জড়িয়ে আসবে। আমি WhatsApp এ শিখেছিলাম WhatsApp এই পড়ে আছে। আমি Telegram এ আর যাব না। হ্যাঁ? তো এই যে মানে কমিউনিকেশন ব্যাপারটা কিন্তু আপনাকে অ্যাক্টিভ হতে হবে আপনার সফলের জন্য। আর যদি আপনি এটা নিজে না হন, ওই যে বললাম লোককে তো জয়েন করাবেন। তারপর? কারণ এই পার্টটা তো প্রতি মুহূর্তে প্রমাণিত হবে। প্রতি মুহূর্তে টেস্টিং হবে। আমরা নেক্সট আগে যাই। নেক্সট যে আমরা পার্টটা আসছি 4 স্টেপস এর মধ্যে, সেখানে আমাদের 2nd ভাগে আমরা আবার ৩ টে পয়েন্ট কভার করব। সেখানে হচ্ছে এটা একটা মাইন্ডসেট বিল্ডিং এর পার্ট। মানে অ্যাটিটিউড বিল্ডিং বলতে পারেন, সেলফ ডেভেলপমেন্ট বলতে পারেন এবং সেলফ ডেভেলপমেন্ট এই বিজনেসে খুব ইম্পোর্টেন্ট। কিন্তু সেলফ ডেভেলপমেন্ট জিনিসটা কি বা কাকে বলে? মানে এইখানে দেখুন আছে অডিও স্ট্রিমিং, বই পড়া, ফাংশনে অ্যাটেন্ড করা। শুধু কি বই পড়লে বা বই মুখস্থ করলে বা অডিও শুনলে পরে বা এগুলো করলেই কি আপনি আ মানে সেলফ ডেভেলপমেন্ট হয়? যতক্ষণ পর্যন্ত ওগুলো আত্মস্থ না করছেন, ততক্ষণ কিন্তু কোনো সেলফ ডেভেলপমেন্ট হয় না। শুধু তাই না, মানে আপনি সেগুলোকে জাস্ট এভাবে বিচার করতে পারেন যে আ আজকের আপনি আর ৬ মাস আগেকার আপনির মধ্যে কি কোনো উন্নতি বা ডিফারেন্স হয়েছে? আগামী ৬ মাসের মধ্যে নিজেকে জাজটা করতে হবে। সেলফ ডেভেলপমেন্ট ওই পয়েন্টেই আটকে আছে। না পারলে কাউন্সেলিং করুন আপনার সাথে। সেক্ষেত্রেই একজন এক্সপার্ট আপনাকে অ্যা মানে করতে পারে। মানে এরকম একটা আমরা বলেছিলাম যে দেখবেন অনেক কিছু এরকম আছে যেগুলো আমরা জানি, লোকেও জানে। আবার আপনি জানেন কিন্তু লোকে জানে না। কিন্তু এরকম অনেক পয়েন্ট আছে যেটা আপনারই মধ্যে আছে। কিন্তু আপনি জানেন না, লোকে জানে। আবার কিছু এরকম আছে আপনি জানেন না, লোকে জানেন না। এই জায়গায় দরকার হয় এক্সপার্টিস বা মেন্টরশিপ এর বা কাউন্সেলিং এর। কিন্তু সেলফ ডেভেলপমেন্ট জাজ করা ভীষণ দরকার আছে। এবং কতখানি আমি কনফিডেন্ট হচ্ছি, কতটা মেন্টালি গ্রো করছি। সবথেকে বড় আমি কত মানুষকে এম্পাওয়ার করার ক্ষমতা আমি অ্যাডপ্ট করতে পারছি। এটা হচ্ছে আমাদের সেলফ ডেভেলপমেন্ট। এবার দেখুন আজকের দিনে কিন্তু আ অডিও স্ট্রিমিং আজকের দিনে অডিও স্ট্রিমিংটা খুব আ ইজি এভেইলেবল, সস্তায় এভেইলেবল এবং এইখানে একটা ব্যাপার আমি বলে রাখি যে YouTube এ আমি একটা অনেকেরই একটা প্রবণতা আছে। YouTube এ আমি একটা ভিডিও দেখে নিলাম। YouTube এ আমি একটা কোনো আ ইভেন একটা কোনো ডায়মন্ড কে শুনে নিলাম বা একটা কোনো আ ক্রস এমারাল্ড কে শুনে নিলাম। ইটস নট রিকমেন্ডেড। ইটস নট এনাফ অ্যান্ড ইটস a রং থিং টোটালি। আপনার ব্যবসার উন্নতির পথে এটা বাধা হতে পারে। এটা বুঝবার জন্য একটু ম্যাচুরিটি লাগবে। আপনি জাস্ট ভাবুন ওখানে যখন হয়, তখন কে কোন মোটিভেশন নিয়ে কাকে এক্সাইটেড করার জন্য কি পারপাস এ বলছে ইউ ডোন্ট নো। বাট এখানে একটা গল্প আছে মানে আপনি আপনার যে ডেভেলপমেন্ট টা হচ্ছে সেইখানে স্টেপ বাই স্টেপ কোনটা দরকার সেটা হয় না। এবং সেটা চেকড নয়। এবং ওটা কোনো প্রুভেন বা একটা সাস্টেইনেবল বিজনেস নয়। তাহলে আমি রিস্ক নেব কেন? যখন আমার কাছে অপশন রয়েছে, যখন আমি তাহলে এরকম ভাবে নিজেকে চ্যালেঞ্জ এর মধ্যে ফেলবো কেন? আমি নিজেকে ইচ্ছাকৃতভাবে চ্যালেঞ্জ এর মধ্যে ফেলে সেখান থেকে মানে আমি খারাপ ভালোর মধ্যে বেছে এত কঠিনে যাবো কেন? যখন আমার কাছে এরকম একটা অপশন আছে যে ঠিক আমার জন্য কোনটা দরকার সেভাবে রিকমেন্ডেড একটা সিস্টেম রয়েছে এবং আমি সেখান থেকেই জাস্ট অডিও স্ট্রিমিং গুলো শুনবো। আর আগে তাও একটুখানি একটা কষ্টের ব্যাপার ছিল। এখন কিন্তু এই যে নিচে দেখতে পাচ্ছেন আমি লিখেছি গুরুকুল, a guided entrepreneurship education একটু আগে হোস্ট বলছিল। এই গুরুকুল লঞ্চ যতদিন হয়নি ততদিন পর্যন্ত আ এই ব্যাপারটা আপনার কাছে তাও একটা প্রফেশনাল গাইডলাইন ছিল না। কিন্তু আজ তো রয়েছে আপনার কাছে প্রফেশনাল গাইডলাইন। তো গুরুকুলকে অ্যাডপ্ট করতে হবে এবং আপনাদেরকে গুরুকুল নিয়ে বলে দিই, এই যে বিজনেস ফাংশন এর কথা আসছে, অ্যাটেন্ড বিজনেস ফাংশন, এখন কিন্তু এটা পুরোটাই ডিজিটাল এরাকে আমরা এড়াতে পারব না। ডিজিটাল যুগেই আমরা বাস করছি।
বরং আপনি দেখবেন এই যে 5G চালু হলো, এই ডিজিটাল কার্যকলাপ আরো বেড়ে যাবে। তো তাহলে কি তাহলে ফিজিক্যালের গল্পটা কিরকম থাকবে? এই মুহূর্তে আমাদের জন্য দরকার হচ্ছে একটা হাইব্রিড সিস্টেম, এবং আপনাকে এই হাইব্রিড টেকনোলজিটাকে নিতেই হবে। নাহলে আপনি কিছুতেই বর্তমান সময়ে টিকতে পারবেন না বা অতিক্রান্ত করতে পারবেন না। তো এই যে হাইব্রিড যে এডুকেশন, সেটাই হচ্ছে কিন্তু অ্যাকচুয়ালি গুরুকুল। এবং এখানে অলরেডি আপনারা শুনলেন গুরুকুলের কিছু ফাংশনের কথা, যেগুলোকে অ্যাকচুয়ালি বলছে বিজনেস বিল্ডিং সেমিনার, এবং সেগুলো সবই ডিজিটাল ফরম্যাটে। এবং জাস্ট ভেবে নিন যে আপনি ১ মাসে শুনুন ১৪টা ১৫টা ল্যাঙ্গুয়েজে হচ্ছে। আপনার যেকোনো ল্যাঙ্গুয়েজের গ্রুপ তাহলে তাকে আপনি প্রোভাইড করতে পারছেন, এবং অন্তত আমরা বাংলা, ইংরেজি, হিন্দি ৩ টে ভাষা জানি। এবং আমরা একই মাসের মধ্যে এরকম ৩ টে স্পেশালাইজ গাইডলাইনস পেয়ে যাচ্ছি আ আ একই মাসের মধ্যে জাস্ট শেখার জন্য। এবং অবভিয়াসলি কিন্তু এই গুরুকুলের ফিজিক্যাল পার্টও আছে। খুব তাড়াতাড়ি হবে, এবং এর মোটিভটা হচ্ছে যে লো কস্টে আপনাদেরকে, খুব কম কস্টে আপনাদেরকে বেস্ট অফ দ্য বেস্ট এডুকেশন প্রোভাইড করা। সুতরাং গুরুকুল, আপনি জাস্ট যদি গুরুকুল টার্মটা শোনার পরেও এখনো বসে থাকেন, গুরুকুল আপনাকে জানতে হবে গুরুকুলটা কোথায় আছে। গুরুকুল একটা অ্যাপের আকারে আপনার কাছে আসতে পারে। অর অ্যামওয়ে ওয়েবসাইটে কিন্তু আপনি দেখবেন যে একটা আরেকটা যেমন কলাম যোগ হয়ে যাবে। যখন আপনি ওই বিজনেস সেন্টারে যাচ্ছেন, ওখানে দেখবেন একটা কলাম যোগ হয়ে যাবে এডিএস দের ক্ষেত্রে গুরুকুল বলে। যার মধ্যে আপনি স্ট্রিমিং গুলো পাবেন, এডুকেশন গুলো পাবেন, এভরিথিং আপনি পাবেন। এবং এটা একটা সিলেবাসের মতন, ইটস রিকমেন্ডেড। ঠিক একইভাবে প্রচুর বই আছে। এরকম না যে ১০০ টা বই পড়লেই আপনি বিশাল কিছু করবেন। ৫ টা বই পড়েও দেখা যেতে পারে একজন অনেক উন্নতি করে নিয়েছে। আর একজন ৫০ টা বই পড়ে কিছুই করতে পারেনি। এরকম বহু মানুষ আমি দেখেছি। কারণ ওই ৫ টা বই সে সঠিকভাবে পড়েছে, সঠিকভাবে ইমপ্লিমেন্ট করেছে। তো এই যে রিকমেন্ডেড বুকস, এরও সিস্টেম করা আছে। সেইভাবেই কিন্তু আপনাকে করতে হবে। সেইজন্যই কিন্তু ওই আপলাইন কমিউনিকেশন বা সিস্টেম বা এগুলো ভীষণ দরকার এই বিজনেসে। আদারওয়াইজ কিন্তু খাবি খেতে থাকে লোকে। এবং পরে নিজেই মানে হতাশ হয়ে নানা রকম ভাবে নিজেকে জড়িয়ে হতাশ হয়ে তারপর নিজেই ভাবতে থাকে নানা রকম কিছু। এইটা কিন্তু খুব স্বাভাবিক ঘটনা একটা ডিজিটাল মাধ্যমে। তো আসুন আমরা এখানে আমরা যে অডিও ভিডিও বা বইয়ের কথা বললাম, আ জাস্ট কেন আপনারা এই যে অডিও শুনবেন, তার কারণ যাতে মিসকমিউনিকেশন না হয়। ওই নারদ মুনির গল্পের মতো। যখন ভগবান বিষ্ণু বলেছিল নারদকে যে পুরাণে একটা গল্প আছে না যে, "তুমি মর্তে গিয়ে বলো যে যেন দিনে ১ বার করে খাবার খায়, তাহলে হেলথি থাকবে, সুস্থ থাকবে এবং ফাইন্যান্সিয়ালি ঠিক থাকবে, খুব সুখে জীবনযাপন করবে।" কিন্তু ও মাঝ রাস্তায় নানা রকম গসিপ করতে আস্তে সব গুলিয়ে এসে কি বলেছে যে ৩ বার ৩ বার। সকাল দুপুর ৩ বার খাবার খেতে হবে। তো ৩ বার খাবার খাওয়ার জন্য দেখুন মানুষের জীবনে এখন অনেক বেশি চ্যালেঞ্জ। সে গল্প, স্টোরি। বাট মোরাল অফ দ্যা স্টোরি হচ্ছে যে এই যে কমিউনিকেশনটা এরকম হয়, হ্যাঁ? সেইজন্য ডাইরেক্টলি যদি একটা অরিজিনাল সিস্টেমের এডুকেশন যদি আমরা পাই, সেম মাইন্ডসেট, সেম লার্নিং, সেম এডুকেশন, সেজন্য কিন্তু অডিও স্ট্রিমিং আমাদের এক্ষেত্রে ভীষণভাবে অ্যাকসেপ্ট করা দরকার। আর আ নেক্সট আমরা যদি যাই দেখব অ্যাকশন পার্ট, যেখানে আমরা ভলিউম বা টার্নওভার ক্রিয়েট করছি। এখানে আমরা ৩ টে পয়েন্টকে আমরা এখানে কভার করছি। সেটা হচ্ছে ১ম হচ্ছে প্রোডাক্ট ইউস। এটা নিয়ে নতুন করে বলার কিছু নেই। আমার মনে হয় এখানে যারা আছেন তারা প্রত্যেকে এটা ফিল করতে পারবেন। ধরুন প্রোডাক্ট নিয়ে আমাকে লার্নিং আ করতে হবে। ব্যবসাটা তো প্রোডাক্ট নিয়ে। প্রোডাক্ট এবং পিপল, আপনি তো প্রোডাক্ট মুভ করবেন। এবার সেক্ষেত্রে মানে অনেক কিছুই বলা যেতে পারে। কিন্তু আমি জাস্ট একটা সিম্পল বলছি যে প্রোডাক্ট নিয়ে যদি আমরা আ মানে প্রোডাক্ট নিয়ে যদি আমরা নিজেরা ব্যবহার না করি, তাহলে কি প্রোডাক্ট নলেজটা কি হয়? মানে একটা ডিফারেন্স ভাবুন, একটা সেলসম্যান আর একটা বিজনেস ওনার, দুটোর মধ্যে ডিফারেন্সটা বোধহয় এই জায়গাতেই। কেন সেলসম্যানের ওই ফিলিংস টা থাকে না। সেলসম্যান ওই ফিলিংস দিতে পারে না। কেন এই যে একটু আগে আমরা দেখলাম যে একটা নতুন প্রোডাক্ট লঞ্চ হলো, এবং সেই প্রোডাক্টটা কি না আ গেটার একটা আ ফেসিয়াল কিট, এবং সেটা কোয়েল আ নিজে ব্যবহার করেছে এবং করছে, এবং আমাদের সামনে ব্যবহার করে ইউজ করে দেখালো। তো এটা একটা প্রমোট করলো প্রোডাক্টটা, এবং ওই প্রোডাক্টটার গুণাগুণ বলল। এই প্রোডাক্টের গুণাগুণটা তো আপনি লিফলেট দেখিয়ে থিওরিটিক্যালিও বলতে পারেন। কিন্তু খুব ভালো করে জাস্ট ফিল করার চেষ্টা করুন। যে, যে ম্যাজিকটা ঘটে প্রোডাক্টটা ইউজ করার পর ওইটা বলার মধ্যে, সেটা কখনোই আ ঘটতে পারে না। কারণ এই ওনারশিপ আর এই ফিলিংস আপনাকে করতে হবে প্রোডাক্ট ইউজ এর ক্ষেত্রে। এবং প্রোডাক্ট ইউজ এর ক্ষেত্রে আমি জাস্ট একটা কথা বলব এখানে যে, আম এটা মানে লার্নিংটা তো আপনার কমপ্লিট থাকছেই না।
দ্বিতীয়ত প্রোডাক্ট ইউজ করার ক্ষেত্রে অনেক সময় অনেকের এটা প্রধান একটা ইয়ে হয়, অনেক ডাউট থাকে। মানে আমার একটা এখানে আমি যেটা বলতে চাইছি গুছিয়ে হয়তো ভাষায় তুলতে পারছি না। মানে ডাউটটা এরকম থাকে, একটা কস্ট নিয়ে ডাউট থাকে ম্যাক্সিমাম লোকের। নেক্সট হচ্ছে যে এখন তো মার্কেটটা অনেক ওপেন এবং নানা রকম নানা দিকে নানা কথা শুনে অনেকের এরকম মনে হয় যে এই প্রোডাক্টটার মধ্যে ওই প্রোডাক্টটা ভালো, ওই এক্স ব্র্যান্ড এরকম ভালো। কিন্তু অ্যাকচুয়ালি আপনি যেটা নিয়ে ব্যবসা করছেন সেই প্রোডাক্টটার মধ্যে কি ভালো সেটা কি মানে পাতে দেওয়ার যোগ্য কিনা বা সেটাতে আপনি স্যাটিসফাইড কিনা এইটুকু নিজেকে কনভিন্স করার দরকার আছে প্রোডাক্ট ইউজের। এবং আমার মনে হয় ইটস এনাফ। আপনার প্রোডাক্টটা যদি মানে খারাপ না হয়, আপনার প্রোডাক্টটা যদি আপনার কোনো ক্ষতি করছে না, আপনি ব্যবহার করে দেখে নিয়েছেন। আপনি যেটা কোম্পানি ক্লেম করছে সেটা যদি যদি আপনি মানে ভ্যালু ফর মানি যদি সেখানে খুঁজে পাচ্ছেন, তাহলে সেই প্রোডাক্টটা নিয়ে মার্কেটিং করতে বা বিক্রি করতে আমার মনে হয় খুব একটা অসুবিধা হওয়ার কারণ না। আচ্ছা, আরেকটা জিনিস এখানে আমি আপনাকে বলি যে এই যে ভ্যালু আর কস্ট, এখানে একটা কনফিউশন প্রত্যেকের মধ্যে মানে ক্রিয়েট হয়। জাস্ট ভাবুন, আ মনে করুন কাউকে একজনকে আপনি আ বই কিনে দিয়েছেন, কতগুলো কমিকস এর বই কিনে দিয়েছেন কোন একজনকে। সে কমিকস এর বইগুলো পড়ছে। পড়লো, এনজয় করলো, পড়া হয়ে গেল। তারপর সেই বইগুলো কি হবে? এবার সেই বইগুলো আ কেজি দরে বিক্রি হবে পরবর্তীকালে। এবং যখন সে পড়েছে তখন সে তার আনন্দ নিয়েছে। এবার তার ভ্যালুটা কিভাবে বিচার করবেন? ওইটুকুই ভ্যালু তার। কারণ সে তখন তার কস্টটা বিচার করবে। আর এটার এই কস্ট আর এটার এই আ মানে তারপর কেজি দরে বিক্রি হলো আরকি। এবার ভাবুন আরেকজন স্টুডেন্ট যে হয়তো ডাক্তারি পড়ছে বা ধরুন একজন কেউ পিএইচডি করছে বা যেকোনো একটা এরকম সাবজেক্ট ওরিয়েন্টেড কিছু ভালো পড়াশোনা করছে। তার বইয়ের কস্ট কত? সেই বইগুলোর তো দাম ১০,০০০, ১৫,০০০, ৫০,০০০ পর্যন্ত। এবার সেই ৳৫০,০০০ র বই সে পড়েছে, দিয়ে সে ডাক্তার হয়েছে। এবার যদি তাকে আপনি জিজ্ঞেস করেন যে, "ভাই এই বইগুলোর কস্ট কত?" সে কি ওই ১০,০০০ ৫০,০০০ র কথা বলবে নাকি অমূল্য বলবে? কেন ওটার যে ইমপ্লিমেন্টেশন টা সারা জীবন এবং বহু মানুষের উপরে তার ইফেক্ট। ঠিক একইভাবে আপনি কিভাবে প্রোডাক্টটার মানে কস্ট বা কম্পেয়ার করছেন সেটা। এবং যেহেতু এটা বিজনেস সেজন্য আমাদেরকে এখানে কাস্টমার বিল্ড করতেই হবে। আমাদেরকে এখানে কাস্টমার বিল্ড করাটা মানে একটা বেসিক পার্ট। এবং দেখুন আম এই ইউজ এবং বিল্ড দিয়ে আমরা টার্নওভার ক্রিয়েট করছি। কত টার্নওভার ক্রিয়েট করছি? কিছু লোক মানে এরকম আ মানে থাকে আরকি যে এটা ব্যাপারটা ধরতে পারে না। আমরা কিন্তু ডাইরেক্ট সেলিং এ আছি, নেটওয়ার্ক মার্কেটিং এ আছি। তো কাস্টমার যেহেতু এটা বিজনেস মানে এটা বেসিক ফান্ডা, সুতরাং আপনার একটা কাস্টমার বেস একটা কিছু থাকবেই। সেটা একটা নাম্বার বলা যেতেই পারে। ১০ থেকে ১৫ টা, ২০ টা, ৫০ টা। এটা আপনি আপনার মতন করে আপনি জাস্ট ভাবুন না যে ১ম যেটা দরকার না, যদি একটা নতুন কেউ যখন শুরু করছে তখন তার প্রোডাক্ট ইউজ এর লোকে কি হয় যখন এখন শুরু করে না নিজেই তারা অনেক কিছু কিনে নেয়। আর সেইখানে কোনো না আছে মেন্টরশিপ, না আছে কোনো গাইডেন্স। ভাবুন সে তার প্রোটিন পাউডার দরকার। সে একটা প্রোটিন পাউডার কিনে নিয়েছে। আরেকটা হয়তো কিছু ওরকম নিউক্লিয়েটের বড় প্রোডাক্ট বা আর্টিস্টের একটা প্রোডাক্ট কিনে নিয়েছে। দিয়ে তার হয়ে গেছে ৳৫,০০০ ৳১০,০০০ এবং সে বিজনেস অ্যাক্টিভ হয়ে গেছে, জয়েন করে গেছে। আর বাকি সবাই ভাবতে শুরু করলে তো ব্যবসা শুরু হয়েছে। এই বিজনেসের মাথায় রাখবেন হার্ট হচ্ছে হোম কেয়ার অ্যান্ড পার্সোনাল কেয়ার। হার্ট। আর এই যে নিউট্রিলাইট এ তো রকেটের গতি দেয়। আর্টিস্টি বা বিউটি যে বিজনেস তাকে বিশাল বড় একটা বুস্টিং বা অনুঘটকের কাজ করে, সাপোর্ট দেয়। কিন্তু কেন আমি হার্ট, হোম কেয়ার, পার্সোনাল কেয়ার বললাম? জয়েনিং টা যেভাবেই হোক না কেন, কিন্তু ধরুন একজনকে যদি গাইড করা হয় এবং তাকে যদি ধরুন একটা ওই পিপি মডেলে তাকে যদি ১৫ টা ২০ টা প্রোডাক্ট যদি তাকে ওই ৩-৪ হাজার টাকার মধ্যে চলে আসবে ২০ টা প্রোডাক্ট আরামসে। আমাদের যে অ্যাম্বিয়েন্ট যে বাজেট থাকে, সেটা যদি তাকে দেওয়া হয়, এই ২০ টা প্রোডাক্ট কিন্তু সে একা না। ওই প্রোডাক্টটা দেখা গেল সে একাই ইউজ করছিল। একটা ওই যে ভিটামিন সি প্রমোট করলো 65% অফ ওইটা হয়তো কেউ কিনে নিয়েছে। সে তো একাই ব্যবহার করবে। এবং ১ মাসে শেষ হয়ে যাবে তারপর তার কোন ফিলিংসই নেই বিজনেসে। কিন্তু ধরুন যদি ৩-৪ হাজার টাকায় তাকে যদি প্রমোট করা হয়, আমরা যদি ডিজাইন করে দিই, ২০ টা প্রোডাক্ট তার বাড়িতে যখন যাবে এবং বাড়ির সমস্ত মেম্বাররা যখন ওটা ব্যবহার করবে, অ্যাকচুয়াল ব্যবসা তো সেখান থেকে শুরু হবে। এবং ব্যবসার কাস্টমার বেসিক কনসেপ্ট টা কি? এই তো হয়তো আপনার ২-১ জন বন্ধু-বান্ধব, ২-১ জন রিলেটিভ, ২-১ জন প্রতিবেশী, ২-১ জন কলিগ এরকম করে ৫ টা ১০ টা কাস্টমার হবে। তারা হয়তো ৳২,০০০ টার্নওভার করবে আর আপনার ১০ থেকে ৳২০,০০০ টার্নওভার হবে। এই তো সেলিং এর ফান্ডা। তো এই যে কাস্টমার বিল্ডিং এবং সেখানেও অনেক সময় আমরা নিজেদের বিক্রির কনসেপ্ট কথাটা অ্যাটিটিউড টা ভাবলেও কিন্তু হবে না। আপনাকে আমি আরেকটা মানে উম
স্টোরি বলছি। এটা হচ্ছে যে একজন রাজা একটা সভাতে আরকি সে প্রত্যেক মাসে একটা মিটিং করে। তার রাজ্যের সমস্ত ব্যবসায়ীদের নিয়ে মিটিং করে। তো সেখানে একজন চন্দন কাঠের ব্যবসায়ী আছে। এবার যখন মিটিং হয় বা ওদের যেরকম আমাদের এখন হয় বিভিন্ন রকম সেরকম যখন ওদের প্রত্যেক মাসে গেট টুগেদার হয়, তখন সেই চন্দন কাঠের যে ব্যবসায়ী সে প্রত্যেক মাসেই সে কিন্তু আ মানে আবার আসবে কিন্তু কারো মসিউর একটা মাইক আছে। আবার আসবে। anyway খুঁজে পাচ্ছি না। তো চন্দন কাঠের আ সে ব্যবসায়ী এবং এই চন্দন কাঠের ব্যবসায়ীর সে প্রতিবার মানে ওই বসে ওখানে ভাবে যে, "ধুর আমার ব্যবসা তো ভালো যাচ্ছে না, মানে মনমরা থাকে।" এবার কেন? কারণ ওই চন্দন কাঠ বেশি কেনে কখন? যখন কোনো বড় ব্যক্তি মারা যায়। বড় ব্যক্তি মারা গেলে চন্দন কাঠে পড়বার জন্য কেনে। নাহলে তো এমনিতে ওই ছোট চন্দন কাঠের ওর ব্যবসা ভালো জমছে না। সেরকম বড়সড় গণ্যমান্য ব্যক্তি মারা গেলে তবে তো চন্দন কাঠ কিনবে। কিন্তু ওখানে রাজা একটা অদ্ভুত অস্বস্তি ফিল করে। সে প্রতিবার ভাবে যে আমার এরকম মনে হয় কেন? যে অ্যা এরকম একটা ফিলিংস যে লাগে। সে একবার মন্ত্রীকে ডেকে জিজ্ঞেসই করল। তারপর অনুসন্ধান করে দেখা গেল যে ওইখানে বসে ওই ব্যবসায়ী ভাবতে থাকে যে কখন আরকি ও মারা যাবে, এ মারা যাবে। তাহলে কি হলো? তাহলে তার বিক্রি হবে এবং এটার যে একটা যে নেগেটিভ ইফেক্ট অ্যাম্বিয়েন্স সেটা কিন্তু পড়ে এবং সেটারই একটা ফিলিংস হয়। আমি এটা বলতে চাইছি এই কথাটাই যে আমরা যখন প্রোডাক্ট নিয়ে কাজ করছি ভাবছি অনেক সময় আমরা নিউট্রালাইটের রোগী খুঁজতে যাই বা আমরা ওই ধরনের জায়গায় চলে যাই। ব্যাপারটা এরকম না কিন্তু। কোন একটা প্রোডাক্ট ইউজ করে আপনি ভালো আছেন। আপনি সেটা শেয়ার করেছেন। আপনার ওজন কমেছে। আপনি এটা চাইছেন না যে ওই লোকটা মোটা হোক তারপরে ওকে বিক্রি করব বা ওর একটা এই রোগ হোক তাহলে এটা ও কিনবে। এটা তো আমাদের কাম্য নয়। তাহলে যখন আমি প্রোডাক্ট বিক্রি করতে যাচ্ছি তখন কিন্তু অ্যাক্টিভিটি টাকে প্রমোট করতে হবে। কিছু অ্যাক্টিভিটি যাই অ্যাক্টিভিটি করুন। যদি সেই অ্যাক্টিভিটিটাকে আমি প্রমোট করি, সেটা আপনি যেভাবেই করুন। ফিজিক্যালি করুন, ডিজিটালি করুন, সেটা রান্না করা হতে পারে, সেটা ধরুন একটা শেয়ারিং নানা রকমভাবে এখন করা যায়। এখন প্যাশন কে ইনপুট করা যায়। এখন আপনার লাইভ প্রেজেন্টেশন করা যায়। এইগুলো এখন সুযোগ হয়েছে। আপনি Facebook এও লাইভ প্রেজেন্ট করতে পারেন। কিন্তু অ্যাক্টিভিটিটাকে প্রমোট করতে হবে। আপনি একটা পার্টি করছেন সেখানে এক্সেস কে ইনক্লুড করেছেন সেটাকে আপনি অ্যাক্টিভিটিটা প্রমোট করছেন। সেখানে এক্সেস প্রমোট হচ্ছে। এইভাবে যখন আপনি আ শেয়ারিং মোড এ যাবেন এবং যখন আপনি জাস্ট অন্যের ভালো চেয়ে যখন জাস্ট সিম্পল প্রোডাক্ট টাকে যখন আপনি বলতে শুরু করবেন, তখন কিন্তু আপনার কাস্টমার বেস দারুণ ভাবে হবে। এবং এই ক্ষেত্রেও ভীষণভাবে অ্যাকাউন্টেবল থাকা দরকার। তার কারণ হচ্ছে যে এখানেও আপনাকে আমি বলছি যে একজন নাস্তিক আর একজন আস্তিকের কথা বলছি। আমি আর ৩-৪ মিনিট নেব। একজন নাস্তিক এবং আস্তিকের কথা বলছি। আ তারা দুজনেই আ একটা মন্দিরের ওখানে যায় এবং ওই নাস্তিক সে তো ঠাকুরকে মানে না। সে বলে, "আমি এসব মানি না" এবং সে ওই পাথর ছুঁড়ে দরজা দিয়ে লাথি মারে, মন্দিরে এরকম করে। আরেকজন যে ছিল আস্তিক সে প্রতিদিন ভালো করে পুজো করে, ভোগ দেয়, হ্যাঁ? ধূপ-ধুনো দেয়। প্রতিদিন করে এরকম। এবার এরকম চলতে একটা সময় হঠাৎ বর্ষাকাল এসছে। প্রচন্ড দুর্যোগ, বৃষ্টি, ঝড়-ঝাপটা হচ্ছে। সেদিনকে ওই আস্তিক মনে করল যে, "ধুর আজকে যেতে পারব না এই দুর্যোগের মধ্যে।" আর যে নাস্তিক ছিল সে বলছে, "আমি এইসব কোনো ঝড়-ঝাপটাকে আমি কেয়ার করি না। আমি কিন্তু সে তাও গিয়ে ওই মন্দিরে গিয়ে লাথি মেরে এসছে। আরেকদিন তারপর আবার চলছে নরমাল রুটিন। আবার শীতকাল এসছে। তখন প্রচন্ড ঠান্ডা, তখন ওই থরথর করে কাঁপছে। বলছে, "ধুর আবার কে চান করছে ভোরবেলায়, চান করেনি বলে আবার পুজো দিতে কে যাচ্ছে?" ও যায়নি। ২ দিন গ্যাপ দিয়ে দিয়েছে। কিন্তু ওই যে আস্তিক ও সবকিছু কেয়ার-টেয়ার নেই। ওর চান করাও লাগে না। ওর ওই মানে নোংরা জামাকাপড়েও থাকতে পারে। ও গিয়ে পরে সব ছুতেও পারে। ও গিয়ে ঢিল মেরে এসছে মন্দিরে ঠাকুরকে। এবার যখন দুজনেই একটা সময় মারা গেছে, স্বর্গে গেছে, তখন দেখা যাচ্ছে যে ওই আ যে নাস্তিক ছিল তাকে বেটার লাইফস্টাইল দিয়েছে। তাকে ভালো বিছানা, ভালো খাওয়া-দাওয়া, ভালো লাইফস্টাইল আর যে আস্তিক তাকে ওর থেকে অনেক কম দিয়েছে। তখন বলছে, "এটা কিরকম হলো? আমি যে এত পুজো করলাম, সেবা করলাম।" তখন বলছে, "হ্যাঁ, নিশ্চয়ই করলে। কিন্তু গল্প হচ্ছে ও নাস্তিক হতে পারে। কিন্তু ওর কাজটা যখনই চ্যালেঞ্জ এসছে, যখনই একটা অ্যাডভার্স কন্ডিশন এসছে, ও কিন্তু পালিয়ে যায়নি। ও কিন্তু নিজের মানে ওর যেটা কাজ, ওর যেটা আ মানে নাস্তিকতা ও যেভাবে আরকি ভাবে, ও কিন্তু সেটাই ওখানে করে গেছে। তো এই accountability র জন্য এই রিওয়ার্ড টা ও পাচ্ছে। মানে accountability র কাছে ওই সিস্টেমের কাছে তখন ওটা হার মানতে বাধ্য হয়েছে। এরকম কিন্তু আমরা এই বিজনেস এ অনেক ঘটনা দেখেছি।
অনেক কিছু আমরা দেখেছি এরকম বিজনেসে। এনিওয়ে, লাস্ট যে পয়েন্টটা সেটা হচ্ছে এসটিপি। এসটিপি এই পার্টটা হচ্ছে যে এই যে একটু আগে বললাম যে ব্যবসাটাকে বুঝুন। এটা সেলফ এমপ্লয়েড শুধু হওয়ার ব্যবসা নয়। সেলফ এমপ্লয়েড দিয়ে আমরা স্টার্ট করছি বটে। যদি আপনি সেলফ এমপ্লয়েডই হতে এসছেন তাহলে তো ট্র্যাডিশনাল দোকান খুললেই হয়। যেখানে আপনি যত বেচবেন তত আপনার ইনকাম হবে। আপনি কাজ করবেন, পরিশ্রম করবেন, লাখ টাকা ২ লাখ টাকা কামাবেন। বাস ওই যে থাকবে আ যেটা যে সমীকরণে কাজ করেছেন লিনিয়ার ইকুয়েশন এ থাকবেন। কিন্তু রোজগার করবেন, পরিশ্রম করবেন। এখানে কিন্তু আমরা তার থেকেও বড় কিছু করতে এসেছি। সুতরাং এখানে আমাদেরকে যেহেতু আপনি ডাইরেক্ট সেলিং এ এসেছেন, নেটওয়ার্কিং এ এসেছেন, সুতরাং এখানে আমাকে শেয়ার দ্য প্রোডাক্ট এবং এই যে শেয়ার দ্য প্ল্যান এসটিপি এটা কিন্তু আমাদেরকে করতে হবে। এবং এটা করার সময়তে কিন্তু ওই ফিলিংস নিয়েই করতে হবে যে গল্পটা আপনারা শুনেছিলেন আমাদের কলকাতার বৃষ্টি যে বারবার বিভিন্ন লিডারের মুখ থেকে শুনেছেন। যে এক ঝড়ের রাতে পাহাড়ি রাস্তায় ড্রাইভ করে যাচ্ছে একজন। হঠাৎ দেখছে যে সামনে সন্ধ্যেবেলা হয়ে গেছে, অন্ধকার হয়ে গেছে। সামনে একজন বৃষ্টিতে ভিজে, তার কাছে ছাতা নেই, ইয়ে নেই, ভিজে। সে বারবার সেই গাড়িটা দাঁড় করানোর জন্য হাত দেখাচ্ছে। আকুল আর সে ভয় পাচ্ছে যে এরকম রাত বিরেতে এরকম শুনশান জায়গায় দাঁড়াবো? চোর হতে পারে, অনেক কিছু বিপদ হতে পারে। একবার ভাবছে দাঁড়াবো না। একবার ভাবছে দাঁড়া কি করি, কি করি? কিন্তু যা হোক কোনভাবে যখন একদম সামনে এসছে কোনভাবে হোক সে দাঁড়িয়ে গেছে। দিয়ে তারপর বলছে যে, "আপনার কি কোন বিপদ হয়েছে? আপনি উঠে আসুন গাড়িতে।" তখন ওই ভদ্রলোক বলছে যে, "না বিপদ আমার হয়নি। আপনি গাড়ি থেকে নেমে আসুন। আপনি যদি না দাঁড়াতেন, থ্যাংক গড আপনি দাঁড়ালেন। আরেকটু এগিয়ে গেলে কিন্তু আপনি খাদে পড়তেন। কারণ এখানে অনেক গাড়ি এর আগে এসছে আমার কথা শুনে দাঁড়ায়নি। তারা খাদে গিয়ে পড়েছে।" এই গল্প কিন্তু শুনেছেন। কিন্তু ওই যে বললাম আত্মস্থ করা এবং ওই সাবজেক্টটাকে এর সঙ্গে রিলেট করা, প্ল্যান শো করবার সময়তে যদি এরকম ফিলিংস থাকে, তাহলে দেখবেন যখন নানা রকম নেগেটিভ কথা বলছে, অনেক সেগুলোতে না মানে গন্ডারের চামড়া হতে বলিনি আমি। গন্ডারের চামড়া হয়ে যদি আপনি কাজ করবেন যে আমি এই কান দিয়ে শুনবো, এই কান দিয়ে বের করে দেব। সেটা কিন্তু খুব একটা বুদ্ধিমানের কাজ নয়। আপনাকে একজন বিচক্ষণ ব্যক্তির মতনই থাকতে হবে। সবকিছুকে অ্যাকসেপ্ট করতে হবে। কিন্তু ওই ওই ফিলিংস টা নিয়ে আপনাকে প্ল্যান শো করতে হবে যে এবং কত প্ল্যান শো অন্ততপক্ষে এখনকার ম্যাচিউর মার্কেটে সপ্তাহে কিন্তু ১ টা বা ২ টো প্ল্যান শো করা উচিত। এ এখনকার ম্যাচিউর মার্কেটে। এবং তাহলে কিন্তু হিউজ বিজনেস আমাদের হতে পারে। তো এইটা হচ্ছে কিন্তু এই মানে 9 কোর স্টেপের টোটাল ফান্ডা এবং যদি আমরা এই 9 কোর স্টেপ গুলোকে যদি আমরা ঠিকভাবে নিই, ফলো করি এবং এখানে আরেকটা জিনিস বলি যে গুরুকুলের কথা বললাম। এই অ্যাকশন পার্টে দেখুন এখানে নিচে আমি মেনশন করেছি অ্যামবে ইউনিভার্সিটি। এই দুটো আপনার হাতে অস্ত্র তুলে দিয়েছে। আপনি অ্যামবে ওয়েবসাইটে যাবেন, সেখানে গিয়ে অ্যামবে একাডেমিতে যাবেন। সেখানে অ্যামবে ইউনিভার্সিটি আছে আর ওইদিকে গুরুকুল আছে। গুরুকুলে আপনি দেখলেন সেখানে সেলফ ডেভেলপমেন্ট, অ্যাটিটিউড এবং সেখানে আপনার সফট স্কিল, আপনার পিপল স্কিল ওগুলো ডেভেলপ হবে। আর এই জায়গায় দাঁড়িয়ে আপনি বেসিক ম্যানেজমেন্ট, আপনি প্রোডাক্ট ট্রেনিং, আপনার স্কিল ডেভেলপমেন্ট, আপনি কিভাবে এই যে আ মানে এই শো দ্য প্ল্যান বা শেয়ার দ্য প্রোডাক্ট করে ভলিউম ক্রিয়েট করবেন, কিভাবে টিম বানাবেন, এভরি এডুকেশন ইস এ হিউজ চ্যাপ্টার। এই অ্যামবি ইউনিভার্সিটিতে ঢুকে যারা এখানে আজকের এই ফাংশনটা শুনছেন যারা পুরনো, তারা যদি ইউনিভার্সিটি ঢুকে যদি পুরো কোর্সটা করতে যান, ৩ মাসের আগে আপনি শেষই করতে পারবেন না। এবং ৩ মাস ওটা কমপ্লিট করার পর আপনি নিজেকে একটা অন্য রূপে আবিষ্কার করবেন। আপনি হয়তো অনেক কিছু জানেন, তাও আমি বলছি করে দেখুন। আমি করছি, দেখেছি, তারপরে আপনার সঙ্গে শেয়ার করছি। হয়তো এখানে অনেক কথা আমি হয়তো খুব কড়াভাবে বলেছি বা কঠিনভাবে বলেছি। সেটা আপনারা নিজ গুণে ক্ষমা করে নেবেন। কারণ আমাদের পারপাস হচ্ছে আমি কারো সময় যাতে নষ্ট না হয়। আমি আমার ফিলিংস টা বলেছি। এবং আমি নিজে খাতায় যখন নোট বানাচ্ছিলাম দেখলাম যে এই মুহূর্তে কোনটা দরকার। এই ফাংশন অ্যাটেন্ড করাটার মধ্যেও কিন্তু একটা সৎভাবে করার প্রবণতা থাকা দরকার। আপনি ফিজিক্যাল মিটিং এ যেটা হয়, ডিজিটাল মিটিং এ হয় না তার কারণ এটা হচ্ছে আপনার ওই আ মানে আ রেগুলারিটি এবং অ্যাকাউন্টেবিলিটি বা টিচেবিলিটির অভাব। যদি আপনি প্রত্যেকটা মিটিং এ ইন টাইম বসেন এবং যদি ক্যামেরা অন করে বসার হিম্মত রাখেন তাহলে এই কোর স্টেপ আপনার জন্য, এই ব্যবসা আপনার জন্য, এই লাইফস্টাইল সবকিছু আপনার জন্য। তো এর পরের ওই এসটিপির পার্টটা ডিটেইলস আমরা পরবর্তীকালে শুনবো। তো আমি এখানেই শেষ করছি। তারপরও ৩-৪ মিনিট সময় বেশি নিয়ে ফেলেছি। এক্সট্রিমলি সরি এটাও অ্যাকাউন্টেবিলিটি নয়। তো ওভার টু টুডেস হোস্ট